সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সম্পাদক আদরণীয় রতন ঘোষ মহোদয়। কয়েকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমত, আজ আন্তর্জাতিক যোগা দিবস। আপনারা অবগত আছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারতের চিরন্তন যোগা, যেটা আমাদের সুদীর্ঘ প্রাচীন মুনি ঋষি থেকে শুরু করে সেই সময়ের থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের মানুষের স্বাস্থ্য, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পরিচর্যায়, রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও যথাযোগ্যভাবে সামান্য দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আমাদের প্রতিটি মণ্ডলে এবং রাজ্য স্তরে যোগা দিবস উদযাপিত হয়। প্রচুর সংখ্যায় মানুষ যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্টভাবে একটা লক্ষ্য রয়েছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ মোট্টো। এই লক্ষ্যটাকে অর্জন করতে গেলে যোগা যে অন্যতম একটা মাধ্যম হতে পারে, সেইটাকে ইতিমধ্যেই তিনি বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। বিশেষ করে এই করোনাকালীন সময়ে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্যে যোগার কোনো বিকল্প নেই। এবং যেহেতু ভারত একটি কল্যাণ রাষ্ট্র, তার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের থেকে যোগা অ্যাপ বলে একটি অ্যাপ চালু করেছেন, যেটি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় সেটা উপলব্ধ হবে এবং সেই অ্যাপের মাধ্যমে, ভিডিও ক্লিপিংসের মাধ্যমে যোগাকে সারা বিশ্বের সব মানুষের কল্যাণের জন্য যাতে ব্যবহৃত হতে পারে, তার জন্য একটি পদক্ষেপ নিয়েছেন। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পদক্ষেপের জন্যে বিশ্ব কল্যাণের এই যে ভাবনা, তার জন্যে যেটা ভারত বরাবর ভারতের সনাতন চিন্তাধারায় রয়েছে, বিশ্ব কল্যাণ, মানব কল্যাণ, এই উদ্যোগ গ্রহণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। আরেকটা বিষয়, গতকাল থেকে আমাদের চিন্তন শুরু হয়েছে। রাষ্ট্রীয় স্তরে প্রতি রবিবার, আগামী 6 রবিবার চলবে। গতদিন থেকে শুরু হলো, গতকাল থেকে 6 রবিবার এক একটা বিষয় নিয়ে যারা আমন্ত্রিত সেইটাতে অংশগ্রহণ করবেন। প্রতি মঙ্গলবার রাজ্য স্তরে চিন্তন সেশন অনুষ্ঠিত হবে এবং প্রতি শনিবার জেলা স্তরে ত্রিপুরার সমস্ত জেলাতে চিন্তন অনুষ্ঠিত হবে। তো আগামীকাল চিন্তনের যে সেশন রয়েছে, এটা সম্পূর্ণভাবেই আমাদের প্রশিক্ষণ বিভাগের অন্তর্ভুক্ত বিষয় এবং শুধুমাত্র যারা অপেক্ষিত, আমন্ত্রিত, তারাই শুধু থাকতে পারেন, বাকি আর কোনো বিষয় নেই। তো তবুও আপনাদের জন্য জানালাম, এই প্রশিক্ষণ আগামী 6 সপ্তাহ আমাদের চলবে। চিন্তন সেশন আমাদের 6 সপ্তাহ চলবে। প্রতি মঙ্গলবার রাজ্যের জন্য চলবে, রবিবার রাষ্ট্রীয় স্তরে চলছে, শুরু হয়ে গেছে গতকাল, শনিবার চলবে জেলা স্তরে। তৃতীয় বিষয়, আপনারা অনেকেই অবগত আছেন 2012 সালে যে সমস্ত সায়েন্স গ্র্যাজুয়েট টিচার্স যারা চাকরি পেয়েছিলেন, তাদের নিয়ে অনেকবার আপনাদের পত্রপত্রিকায় কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে নিউজও হয়েছে। তাদের বিভিন্ন অংশ থেকে আমাদের কাছে অনেক রকম বিষয় এসছে। তো তার জন্যে আপনাদের মাধ্যমে আমরা এই বিষয়টাকে আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। 2010 সালে এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল। 2012 সালে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়, কিন্তু সেখানে তৎকালীন সরকার
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবুর নেতৃত্বাধীন সরকার, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ওনারা বলতে পারবেন, সেটা আমরা জানি না, কিন্তু এই পোস্টগুলিকে ক্যাপ্টেন অ্যাভেন্স না করে এদেরকে ফিক্সড পেতে চাকরি দিলেন। ক্যাপ্টেন অ্যাভেন্স না করলে সেটাকে রেগুলার করতে সমস্যা হয়, এবং সেই সমস্যাটা সেই সময়ে 2017 সালে ওদের 5 বছর, যেটা ফিক্সের টার্ম, যে 5 বছর ফিক্সড পেতে থাকলে তারপর রেগুলার হবে, এই কন্ডিশন ছিল। তো কিন্তু 2017 জুলাই মাসে সেই সময় পেরিয়ে গেলেও নির্বাচন তো হয়েছে 2018 ফেব্রুয়ারি মার্চ, ওনারা কিন্তু তাদের রেগুলার করেননি। কেন করেননি সেটা ওনারাই বলতে পারবেন। কিন্তু এই বিষয়টা যেহেতু আমাদের কাছে এসছে, 1450টা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, তার মধ্যে ফিনান্সের ক্লিয়ারেন্স ছিল 1000 পোস্টের জন্যে, 998 জনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। এবং যে তথ্য আমার কাছে আছে, যদি ভুল না করে থাকি, সম্ভবত 938 জন এখনও রয়েছেন যারা রেগুলার হননি, বাকিরা অন্যত্র অন্য চাকরি নিয়ে অন্য কিছু করছেন। তো অবশ্যই সেই পরিবারগুলি তো যেটা এক্সপেক্ট করছিল, প্রত্যাশা করছিল, সেই জায়গাটাতে তারা একটা ধাক্কা খেয়েছেন সাময়িককালের জন্যে। আমরা বিশ্বাসী, এবং আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে, কারণ রাজ্যে অলরেডি যে সরকার চলছে, একটা দায়বদ্ধতার সরকার চলছে, দায়িত্ব নিয়ে কাজ করছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, তার জন্যে আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদেরকে দ্রুত সমস্ত রকম আইনগত বিষয়গুলিকে ঠিকঠাক রেখে দ্রুত যাতে ওনাদেরকে রেগুলারাইজ করা হয়, তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে অনেকবার অনেক জায়গাতে আমাদের এই বিষয়টা বলতে হচ্ছে যে সর্বশিক্ষা সম্পর্কে আমাদের একটা কমিটমেন্ট রয়েছে, আমরা জানি সচেতনভাবে। তো আমরা আশাবাদী সরকার এখন পর্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই সেটাকে প্রতিপালন করা এবং তার দায়বদ্ধতা নিয়ে কাজ করার চেষ্টা করছেন। আমরা আশাবাদী যে যেই প্রক্রিয়া সরকার গ্রহণ করেছেন তাতে খুব বেশি দেরি হবে না, হয়তোবা সর্বশিক্ষার যে শিক্ষকদের যে দাবি এবং যে সমস্যা রয়েছে সেটা মিটে যাবে। আরেকটা বিষয়, প্রায়শই আমরা দেখি বিভিন্ন দপ্তরে, একই দপ্তরের দায়িত্বে যেখানে অধিকাংশ ক্ষেত্রে একজনেরই থাকার কথা, কিন্তু অনেক জায়গায় তার একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে। এক একজন অফিসার 2, 3, 4টে দপ্তরের দায়িত্ব নিয়ে রেখেছেন, কাজেই ওনারা দিনরাত কাজ করেও তারপরেও কাজের যে গতি, সেই গতিকে ধরে রাখা কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে। তো সেইটাকে নিরসনের জন্যে যাবতীয় আইনগত বিষয়গুলি বিবেচনা করে সেইটাকেও যাতে দ্রুত, যত দ্রুত সম্ভব, যাতে করে প্রমোশনের জায়গাটাকে ক্লিয়ারেন্সে আনা যায় এবং যাতে করে রাজ্যের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হয়। তো সেই বিষয়টাও আমরা রাজ্য সরকারের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, এবং আমরা বিশ্বাসী যে যে দৃষ্টিভঙ্গি নিয়ে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং রাজ্যটাকে একটা মডেল স্টেট করার মতন পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার চলছেন, এই বিষয়গুলি অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্য সরকার দেখবেন এবং যাবতীয় আইনগত প্রক্রিয়ায় যাতে কোনোভাবে না ফেসে যান, যেটা তৎকালীন মানিকবাবুর নেতৃত্বাধীন সরকারের সময় বারবার হয়েছে, মানুষ অযথা নাজেহাল হয়েছেন, তারপরেও সেটাকে স্পিড আপ করে আইনগত যাবতীয় প্রক্রিয়ার মাধ্যমেই, ট্রান্সপারেন্সির মাধ্যমেই যাতে এই সমস্যাগুলি দ্রুত নিরসন করা হয়, তার জন্য আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে। প্রথম যে বিষয়টা, হ্যাঁ, এখানে আরেকটা গ্রুপ বাদ দিয়েছে, 10,330 তাদের বিষয়ে কি আপনাদের কোনো মন্তব্য? দেখুন, একটা বিষয় হলো 10,323-এর ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটাকে কোনোভাবেই মেলানো যাবে না। 10,323 নিয়ে আমরা বহুবার বলেছি, আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার করেছি, কিন্তু সুপ্রিম কোর্টের উপরে কোনো স্ট্যান্ডার্ড থাকে না কারোর। সুপ্রিম কোর্ট ইজ আলটিমেট। মহামান্য সুপ্রিম কোর্ট যা ভার্ডিক্ট দেবেন সেই অনুযায়ী রাজ্য সরকার বা যে কোনো কেন্দ্রীয় সরকারকে সেভাবেই কাজ করতে হবে। কাজেই
মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এটা রাজ্য সরকার বারবারই বলছেন। এটা নতুন স্ট্যান্ডার্ড কি ক্লিয়ার করব আমি, বারবারই বলা হচ্ছে যে যাবতীয় আইনগত বিষয় খতিয়ে দেখে তাদেরকে কোন কোন ক্ষেত্রে অলরেডি ছাড়ের ঘোষণাও হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি আছে বলেই তো একটা দীর্ঘ সময় পর্যন্ত চাকরি যাওয়ার পরেও এদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে সুপ্রিম কোর্টে আবার একটা অ্যাপিল করে। কাজেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই তাদেরকে এককালীন সহায়তা করা হয়েছে। যতগুলি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব রাজ্য সরকার সব কিছু করেছেন, এবং আগামী দিনে আরও যদি কোনো স্কোপ থাকে সেটাও করবেন, নিশ্চিত থাকুন। তাদের তো ইন্টারভিউ হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ হয় না, 103 জন মারা গেছে। আপনারা দেখুন, যারা মারা গেলেন প্রথমত তাদের জন্যে আমরাও দুঃখ প্রকাশ করছি। একজন লোকও মারা যাক কোনো কারণে, সেটা আমরা চাই না। কিন্তু তারপরেও বিষয় হলো যে এই কোভিডের কারণে গোটা দেশের মধ্যে বহু প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, বড় বড় রাষ্ট্রীয় স্তরের পরীক্ষা বন্ধ হয়ে আছে, ছেলে মেয়েদের যাবতীয় পরীক্ষা ক্যান্সেল হয়েছে, নয়তোবা একেবারে পুরোপুরি বাতিল করা হয়েছে। অন্য প্রক্রিয়া তথ্য তলার সন্ধান করা হচ্ছে যে কীভাবে তাদের ইভ্যালুয়েশন হবে। কাজেই একটা মহা বিপর্যয় যখন চলছে গোটা বিশ্ব জুড়ে, এবং ভারতবর্ষও সেই বিপর্যয়ের বাইরে নয়, কাজেই সেই জায়গায় কোনো কোনো প্রক্রিয়া ডিলে হবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু কোনোটা বাতিল হয়নি, আগামী দিনে হবে। গতকাল মুন্ডিয়াখালী এবং কল্যাণপুর ডিএসএর আন্ডারে 3 জন যুবককে খুব আশ্রিত করে ওদেরকে প্রাণে মেরে ফেলা হয়। সে ব্যাপারে বিজেপি কি বলছে? দেখুন, একটা বিষয় হলো যারাই এই ঘটনা করেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বছর পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং গতিশীল প্রশাসন ত্রিপুরায় রয়েছে। কাজেই একটা অপরাধীকে আমি যদি ধরে নিই, অপরাধী কিনা সেটা তো প্রশাসনের বিচারের বিষয়, পুলিশের বিচারের বিষয়, যদি ধরেও নেই এই ধরনের কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, তাহলেও তার জন্যে পাল্টা আরেকটা অপরাধ করা, সেটা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না, এবং প্রশাসনের মতন তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা করার তদন্তক্রমে নেবেন, সমস্ত খোঁজখবর নেবেন। এডিসিতে এখন ব্লকগুলিতে কাজকর্ম করতে পারছে না, প্রশাসনিকভাবে টিকা মাতানো মানে তাদের যে প্রশাসনিক লেভেলে যারা কাজ করেন তাদের বাধা দান করছেন, তারা করতে পারছে না। 2 নম্বর হচ্ছে যে উপজাতিরাই উপজাতিদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মানে তারা এখন আত্মরক্ষার জন্য নিজেরা বিশেষ করে বহু দল থেকে এখন তীব্র বাধার দিকে ঝুঁকছে, কারণ এই যে অস্থির পরিস্থিতি, এই নিয়ে আপনাদের কি মনে হয়? দেখুন, দুটো বিষয় এখানে আপনি উত্থাপন করেছেন। একটা হচ্ছে প্রশাসনিক শক্তির সঙ্গে তার মোকাবেলা করবে, যাতে প্রশাসনিক কাজ উত্থাপন করেছেন জনজাতিরাই জনজাতিদের ভয়ের কারণ। তো এই পরিস্থিতি কাম্য নয়। আমরা আশা করি ত্রিপুরায় অবাধ গণতান্ত্রিক বাতাবরণ থাকবে, এবং মানুষ যার যার মতন করে রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, সমস্ত অধিকার প্রয়োগ করবে, তার পছন্দ অপছন্দ সে নিজে স্থির করবে। কাজেই ভয় দেখিয়ে চমকিয়ে খুব একটা যদি মনে করেন কেউ যে বেশি দিন পর্যন্ত এইটা চলতে থাকবে, ভুল করবেন। তাদের কাছে আমি অনুরোধ করব, যদি কেউ এই মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করেন যে তারা ভুল পথে হাঁটছেন, স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে যেভাবে তাদের থাকার কথা, যা তাদের করণীয় দায়িত্বশীল নাগরিক হিসেবে রাজ্যের উন্নয়নের জন্য যা ভূমিকা পালন করার কথা, সেই ভূমিকা পালন করবেন। কারণ রাজ্যটার উন্নয়ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের একমাত্র টার্গেট। এই উন্নয়নের শরিক সবাই, তার জন্যই আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ। এটা একেবারে জনজাতি থেকে শুরু করে, অন্তোদয় থেকে শুরু করে, বিপিএল এপিএল থেকে শুরু করে সব অংশের মানুষের জন্য উন্নয়নটা সমানভাবে যদি পৌঁছায়, সবার জীবনমান যদি পরিবর্তন হয়, উন্নত হয়, তাহলেই না রাজ্যটা গোটা দেশের মধ্যে মাথা তুলে দাঁড়াবে। কাজে এখানে যারা তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে,
তারা ত্রিপুরা রাজ্যের শান্তি এবং উন্নয়নের বিরোধী, সেটা নিশ্চিতভাবেই বলা যায়, এবং তাদেরকে জাতি জনজাতি নির্বিশেষে সবারই আইডেন্টিফাই করা উচিত। হ্যাঁ, ভিলেজ কমিটিগুলি তো কাজ করতে হচ্ছে না, এই যে ব্লকগুলি দখল করছে। আমি বললাম এটা এখন প্রশাসনিক বিষয়, এটা নির্বাচিত প্রতিনিধি নেই এখন, সেটা আপনারা জানেন। তো প্রশাসনিক বিষয়ে যারা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন কাজকর্মে, তাদেরকে প্রশাসন শক্তির সঙ্গে মোকাবেলা করবে। কাজ যাতে বন্ধ না হয়, কেউ যাতে উন্নয়ন বিরোধী অবস্থানে খুব একটা কিছু করতে না পারেন, তার জন্যে শক্তির সঙ্গে প্রশাসন সেখানে সদর্থক ভূমিকা নেবেন, ইতিবাচক ভূমিকা নেবেন। এই আহ্বান এবং আশা আমরা রাখছি রাজ্য সরকারের কাছে, প্রশাসনের কাছে।